ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিসেবল করছি, ওয়েটিং রুম তো ডিসেবল করছি। জি ম্যাম শুরু করে দেন। আচ্ছা, ম্যাম ভালো আছেন আপনি? আচ্ছা, হ্যাঁ ভালো আছি। আজকে আমরা এন্ডোক্রাইন সিস্টেমে ডায়াবেটিস মেলাইটাস কোনটা পড়বো। এর আগে ক্লাসে আমরা থাইরয়েড পড়ছিলাম না? জি ম্যাম। পড়া তো ধরছিলাম ওদিন, আজকেও ধরবো যদি তাড়াতাড়ি শেষ করতে পারি, একটু পড়া ধরবো। আর না হলে আজকে আমরা ডায়াবেটিসটা শেষ করে দিব, প্যানক্রিয়াটিক পোর্শনটা পড়বো। প্যানক্রিয়াটিক পোর্শনের বেশি কোশ্চেন নাই এখানে, জাস্ট অল্প কয়েকটা কোশ্চেন আছে, শুধু ডায়াবেটিস মেলাইটাসের টাইপ, ডায়াবেটিস মেলাইটাসের ডেফিনেশন, কমপ্লিকেশন, এই অল্প কয়েকটা জিনিস এই দিয়ে ক্রাইটেরিয়া। এখানে অনেক কম আছে অবজেক্টিভে, কিন্তু তোমাদের আরো কয়েকটা জিনিস দেখতে হবে, আরো কয়েকটা জিনিস পড়তে হবে, ওগুলো আমি বইতে, স্যারের বইতে দাগাই দিব তোমাদেরকে, ঠিক আছে? তাহলে আজকে আমরা ডায়াবেটিসটা দিয়ে শুরু করি। ডায়াবেটিস মেলাইটাসটা কি জিনিস? ডায়াবেটিস মেলাইটাসটা হচ্ছে it is a clinical syndrome characterized by persistent hyperglycemia due to absolute or relative deficiency of insulin or resistance or both. তাহলে এই ডেফিনেশনটা যেভাবে বলবো, it is a clinical syndrome, তাহলে it is a clinical syndrome characterized by persistent hyperglycemia due to absolute or relative, absolute হতে পারে অথবা relative deficiency of insulin or resistance or both হতে পারে। তাহলে ডেফিনেশনটা এভাবে বলার পর আমরা টাইপে চলে যাই। টাইপ কত রকম আছে ডায়াবেটিস মেলাইটাসের আমরা জানি, টাইপ 1 আর টাইপ 2 এর কথা আমরা আগে জানি, কিন্তু এছাড়াও আরো অনেকগুলো টাইপের ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। টাইপ অফ ডায়াবেটিস মেলাইটাস আর টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এন্ড আদার স্পেসিফিক টাইপ। আদার স্পেসিফিক টাইপের মধ্যে কি কি আছে? আদার স্পেসিফিক টাইপ হচ্ছে জেনেটিক্যাল ডিফেক্ট ইন ইনসুলিন অ্যাকশন যদি থাকে, জেনেটিক ডিফেক্ট ইন ইনসুলিন অ্যাকশন যদি থাকে তখনও ডায়াবেটিস হতে পারে। এক্সোক্রাইন প্যানক্রিয়াটিক ডিফেক্ট যদি থাকে তখনও ডায়াবেটিস হতে পারে। তখন যেটা হয় ওইটা হচ্ছে এক্সোক্রাইন প্যানক্রিয়াটিক ডিফেক্ট এর কারণে হতে পারে। তারপর এন্ডোক্রাইনোপ্যাথির কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, ড্রাগ ইনডিউস ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, জেনেটিক সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস। তাহলে এগুলো হচ্ছে স্পেসিফিক টাইপ, ওদের স্পেসিফিক টাইপ অফ ডায়াবেটিস মেলাইটাস। তাহলে ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে যে টাইপ যদি আসে, ডেফিনেশন এন্ড টাইপ যদি আসে তাহলে এভাবে করে লিখবা। ডেফিনেশন এটা লিখবা, ইট ইজ এ ক্লিনিক্যাল সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই persistent hyperglycemia due to absolute or relative deficiency of insulin or resistance or both. আর টাইপ হচ্ছে টাইপ 1, টাইপ 2 gestational diabetes mellitus and স্পেশাল টাইপ। স্পেশাল টাইপের মধ্যে আছে জেনেটিক ডিফেক্ট ইন ইনসুলিন অ্যাকশন, exocrine pancreatic defect, endocrinopathy, infection, drug induced genetic syndrome associated with diabetes. Okay, এবার আমাদের আরেকটা কোশ্চেন লাগবে যে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসটা যে আছে ওটার ডেফিনেশন না, ওটার পার্থক্যটা আসছে অবজেক্টিভের মধ্যে, দেখবা ওটার পার্থক্যটা আসছে। পার্থক্যটা আসলে এটা লিখে দিবে। এটা এই জিনিসটা যদি, এই পার্থক্যটা যদি ভালো করে বুঝো তাহলে টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের সম্পর্কে সব আইডিয়া গুলো হয়ে যাবে। তাহলে এটা কাদের হয়, কোন বয়সে হয়, সিমটম গুলো কখন হয়, বডি ওয়েট কেমন থাকে, জেনেটিক লোকাস কেমন, প্যাথোজেনেসিস কি, অটো অ্যান্টিবডি থাকে কি থাকে না, ইনসুলিন লাগে কি লাগে না, পুরো দোনোটার ক্ষেত্রে একটা কম্পারিজনটা শিখে ফেলা যাবে। এই পার্থক্যটা শিখে ফেললে যদি টাইপ 1 এন্ড টাইপ 2 সম্পর্কে তোমাদের ভাইভাতেও জিজ্ঞেস করে তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই জিনিসটা একটু বুঝে পড়লে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। তাহলে আমি পার্থক্যটা বলে দিচ্ছি, পার্থক্যটা শোনো। ফ্রিকোয়েন্সি কোনটার বেশি? তা আমরা জানি যে ফ্রিকোয়েন্সি টাইপ 2 টাই বেশি। টাইপ 1 এরটা হচ্ছে 5 to 10% টাইপ 1 হয়, আর টাইপ 2 টাই সব বেশিরভাগই আমরা যত ডায়াবেটিস পেশেন্ট দেখি বেশিরভাগই হচ্ছে যে 80 to 90% হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এইজ অনসেট টাইপ 1 যেটা সেটা 40 এর কম, 40 এর কম পেশেন্টের হয়, 40 ইয়ার্স এর কম পেশেন্ট কম যাদের এইজ তাদের হয়। টাইপ 2 টা হচ্ছে যে 50 ইয়ার্স এর বেশি যাদের তাদের হয়। তাহলে
বয়স্ক লোকদের যেটা হয় সেটা হচ্ছে টাইপ 2, আর কম বয়স্ক অনেক সময় দেখবা জুভেনাইল ডায়াবেটিস হয়, অনেক সময় ছোট বাচ্চাদেরও ডায়াবেটিস নিয়ে আসে, ওইটা হচ্ছে টাইপ 1। যেটা কম বয়সে হয় সেটা হচ্ছে টাইপ 1, আর যেটা বয়স্কদের হয় অনেক বড় হয়ে অনসেট হয় তাদের এটা হচ্ছে টাইপ 2 ইউজুয়ালি। ডিউরেশন অফ সিমটম গুলো কতদিন থাকে? সিমটম গুলো ইউজুয়ালি টাইপ 1 এর ক্ষেত্রে উইকস থাকে, ওই উইকস থাকে, আর টাইপ 2 এর ক্ষেত্রে মান্থ টু ইয়ার থাকে। অনেক দিন ধরে দেখবা যে একটা বয়স্ক লোকের অনেক দিন ধরে সিমটম আছে, তারপর দেখা যাবে যে তার ডায়াবেটিস হয়ে আছে। বডি ওয়েট কেমন থাকে? বডি ওয়েট টাইপ 2 এর ক্ষেত্রে পেশেন্ট থাকবে নর্মাল আর লো, লিন অ্যান্ড থিন থাকবে। পেশেন্ট লিন অ্যান্ড থিন থাকবে, নর্মাল আর লো থাকবে ইন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। আর টাইপ 2 এর ক্ষেত্রে থাকবে পেশেন্ট অবিস থাকবে। পেশেন্ট মোটা পেশেন্টদের ইউজুয়ালি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হয়, তাহলে মোটা পেশেন্টদের ইউজুয়ালি টাইপ 2 ডায়াবেটিস হয়, আর টাইপ 1টা শুকনা মানুষদের হয়, নর্মাল আর লো পেশেন্ট বডি ওয়েট যাদের তাদের হয়। ক্রোমোজোমাল লোকাস হচ্ছে ক্রোমোজোম 6 এ থাকে, লোকাসে থাকে, জেনেটিক লোকাস ক্রোমোজোম 6 এর মধ্যে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের জিনটা থাকে ক্রোমোজোম 6 এ, আর টাইপ 2টা আননোন, টাইপ 2টা জানা যায় না। প্যাথোজেনেসিসটা কি জিনিস? প্যাথোজেনেসিস হচ্ছে টাইপ 1 এর প্যাথোজেনেসিস হচ্ছে অটোইমিউন ডিস্ট্রাকশন অফ বিটা সেল। অটোইমিউন ডিস্ট্রাকশন অফ দ্য বিটা সেল হবে। এখানে অ্যান্টিবডি থাকবে, অ্যান্টিবডি অ্যান্টিজেন হয়ে অ্যান্টিবডি ইনসুলিন রিসেপ্টর গুলোর সাথে অটোইমিউন রিঅ্যাকশন তৈরি করবে, রিঅ্যাকশন করে ডিস্ট্রাকশন অফ দ্য বিটা সেল, বিটা সেল গুলোকে ভেঙে ফেলবে, বিটা সেল গুলো ডিস্ট্রয় করে ফেলবে। বিটা সেল যখন ডিস্ট্রয় হয়ে যাবে, ওখানে কোনো বিটা সেল থাকবে না, তখন ইনসুলিন আসবে না। ইনসুলিন না আসলে ডায়াবেটিস মেলাইটাস হবে। তাহলে এটাই হচ্ছে প্যাথোজেনেসিস অফ টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এখানে autoimmune destruction of the beta cell is the main pathogenesis of the type 1 diabetes mellitus. তারপরে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এর ক্ষেত্রে কি হবে? ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকবে অথবা ইম্পেয়ার সিক্রেশন থাকবে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে অথবা ইম্পেয়ার সিক্রেশন কোথায় থাকবে? টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এর ক্ষেত্রে। ওখানে অটোইমিউন ডিস্ট্রাকশন অফ দ্য বিটা সেল বা এরকম কোনো কথা নেই। ওখানে হচ্ছে যে ইনসুলিন বিটা সেল থাকবে, ইনসুলিনও থাকবে, কিন্তু ইনসুলিনটা রেজিস্ট্যান্ট থাকবে অথবা ইম্পেয়ার সিক্রেশনটা কম হবে বা এরকম কিছু হবে, কিন্তু বিটা সেল ঠিকই থাকবে, বিটা সেল ডিস্ট্রাকশন হবে না। অটো অ্যান্টিবডি আমরা প্যাথোজেনেসিস থেকে বুঝতেছি, অটো অ্যান্টিবডি কোনটাতে পাওয়া যাবে? অটো কোনটাতে পজিটিভ হবে? টাইপ 1টাতে পজিটিভ হবে। টাইপ 1 এ পজিটিভ ইন 80 to 90% কেসে অটো অ্যান্টিবডিটা পজিটিভ হবে, নেগেটিভ হবে টাইপ 2 তে, কারণ এখানে তো কোনো অটো অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, এখানে কোনো কারণে ইনসুলিন রেজিস্ট্যান্ট হচ্ছে অথবা ইম্পেয়ার সিক্রেশন হচ্ছে, সিক্রেশন ঠিক মতো হতে পারতেছে না, অথবা সিক্রেশন হচ্ছে কিন্তু ঠিক মতো কাজ করতে পারতেছে না, রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। তাহলে এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে অটো অ্যান্টিবডিটা নেগেটিভ পাওয়া যাবে। তারপরে ব্লাড ইনসুলিন লেভেলটার কি অবস্থা থাকবে? ব্লাড ইনসুলিন লেভেলটা টাইপ 1 এর ক্ষেত্রে ডিক্রিজ থাকবে, টাইপ 1 এর ক্ষেত্রে ডিক্রিজ, কারণ বিটা সেল নাই, সেই কারণে ইনসুলিন আসতে পারতেছে না। আর এখানে নরমাল থাকতে পারে, ইনক্রিজও থাকতে পারে, ডিক্রিজও থাকতে পারে। ইনক্রিজ কেন হবে? ইনক্রিজ হতে পারে যদি রেজিস্ট্যান্ট হয়, তাহলে বিটা সেল মনে করবে যে আরো বেশি দরকার, আরো বেশি দরকার, এভাবে করে অনেক সময় ইনসুলিন আরো বেশি বেশি সিক্রেশন হবে, অনেক বেশি বেশি সিক্রেশন হতে হতে দেখা যাবে যে ইনসুলিন লেভেলটা বেড়ে গেছে। এই জন্য এখানে ইনসুলিন অনেক সময় নরমালও থাকতে পারে, ইনক্রিজও হতে পারে, অথবা লাস্টে দিয়ে যদি একদম বিটা সেল যদি এক্সস্টেড হয়ে যায় তখন তার সিক্রেটই করবে না, তখন ডিক্রিজ হইতে পারে, তখন ডিক্রিজ হবে। নরমাল ইনক্রিজ অর ডিক্রিজ হবে, আর টাইপ 1 এর ক্ষেত্রে অলওয়েজ ডিক্রিজ হবে। ইনসুলিন ডিপেন্ডেন্সটা কেমন হবে? তাহলে এখানে যখন বিটা সেল নাই, ইনসুলিনও নাই, তাহলে এটা পার্মানেন্ট ইনসুলিন ডিপেন্ডেন্সি থাকবে। তাহলে এই পেশেন্টগুলোকে সবসময় প্রথম থেকে ট্রিটমেন্ট নিতে হবে কিভাবে? ইনসুলিন নিতে হবে, প্রথম থেকে ইনসুলিনের উপর ওদের ডিপেন্ডেন্সি থাকবে, প্রথম থেকেই ওদের ট্রিটমেন্ট হবে, ইনসুলিন দিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে টাইপ 2 এর ক্ষেত্রে প্রথম থেকে ইনসুলিন না দিলেও চলবে, ওদের একটা টেম্পোরারি হতে পারে, টেম্পোরারি ওদের ডিপেন্ডেন্সি ডেভেলপ করতে পারে, অথবা মেয়োকার লেটার একদম শেষের দিকে যখন বিটা সেল এক্সস্টেড হয়ে আর সিক্রেট করবে না ইনসুলিন, তখন যে ইনসুলিনের উপর ডিপেন্ডেন্সি গ্রো করতে পারে। তাহলে ইনসুলিন ডিপেন্ডেন্সি কোনটা থেকে এরকম? টাইপ 1 এ হচ্ছে যে প্রমিনেন্ট, একদম প্রথম থেকে পার্মানেন্ট, একদম প্রথম থেকে তাকে প্রমিনেন্ট ভাবে একদম ইনসুলিন নিতে হবে, ইনসুলিন ডিপেন্ডেন্সিটা প্রমিনেন্ট প্রথম থেকেই বোঝা যাবে।
আর এটার ক্ষেত্রে টেম্পোরারি অর মে অকার লেটার। ইনসুলিন ডিপেন্ডেন্সে টাইপ 2 এর ক্ষেত্রে টেম্পোরারি হবে অথবা মে অকার লেটারের শেষের দিকে হতে পারে। তার কমপ্লিকেশনটা কি জিনিস, এখানে কি কমপ্লিকেশন হবে? কমপ্লিকেশন হবে কিটো অ্যাসিডোসিস হবে, টাইপ 1 ক্ষেত্রে কিটো অ্যাসিডোসিস হবে, আর টাইপ 2 ক্ষেত্রে নন কিটোটিক হাইপারঅসমোটিক কোমা হবে। তাহলে এটা হচ্ছে যে টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে পার্থক্যটা আমরা পড়লাম। এটা ছাড়া আমরা যদি এমনিতে তোমাদের শর্ট নোট আসে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কে কিছু লেখো, তাহলে আমরা এই যে এখানে এই পয়েন্টগুলো লিখে দিলেও এখান থেকে বুঝে বুঝে, অথবা সারা যদি ভাইভাতে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস থেকে জিজ্ঞেস করে তোমরা এই পয়েন্টগুলো বললে অনেক অনেক কিছু বলা হয়ে যাবে। যে হ্যাঁ বলো ম্যাম, নন কিটোটিক হাইপারঅসমোলার কোমা বলতে কি বোঝায়? এটা একটা মেডিকেল টার্ম, এটা এখন আমি বলতে পারছি না। এটা মুখস্থ করে রেখো, ঠিক আছে? অসমোটিক কোমা, হাইপার অসমোসিস বেড়ে যাবে। এই জিনিসগুলো আমাদেরকে মেডিসিনে পড়াইছিল, তোমাদের তো মেডিসিন ওয়ার্ড হয় নাই। মেডিসিন এই যে এই জিনিসগুলো মেডিসিন ওয়ার্ডে আমাদের এই যে কিটো অ্যাসিডোসিস, নন কিটোটিক ডায়াবেটিস, কমা, এগুলো মেডিসিনে একদম ডিটেইলস পড়াইছে। প্যাথোলজিতে এগুলো ক্লিনিক্যাল টার্ম, বুঝছো? অনেক বিশাল বিশাল ডেফিনেশন আছে, বিশাল বিশাল লেভেল আছে, বিশাল বিশাল কথাবার্তা আছে। এখন এই মুহূর্তে তো আমার মনে পড়তেছে না এই জিনিসটা যে সেটাতে কি হয় এটাতে কি হয়। প্যাথোলজিতে তোমাদের এগুলো জাস্ট নামগুলো বলতে পারলে হবে। আর তারপরেও তোমরা ডেভিডসন যদি থাকে ডেভিডসন একটু দেখে নিও, এগুলো ডেভিডসনে আছে। সব তো আমি এখন প্যাথোলজিতে সব পড়াই ফেলতে পারবো না, এগুলো মেডিসিনের পড়াগুলো তো মেডিসিনেই পড়তে হবে না। তারপরে তোমরা ডেভিডসনে দেখে নিও, আর যদি ডেভিডসন না থাকলে তাহলে তোমরা ইন্টারনেট করে। ম্যাম এখন তো আমরা ডেভিডসন কিনি নাই ম্যাম, ডেভিডসন কোথায় পাবো? তাহলে ইন্টারনেটে দেখে নিবা, এগুলো ইন্টারনেটে চাপ দিলেই তো হবে। ইন্টারনেটে দেখে নিও যার জানার ইচ্ছা, কারণ এটার ইয়াদে আমাদের প্যাথোলজি বই তো এটা কি এটার ইয়াটা নাই, এটা কি জিনিস এটা নাই, বই প্যাথোলজি বইতে নাই। তাহলে বলতাম যে রবিন্স থেকে দেখে নিও। রবিনসনে, এটা ডেভিডসনে পড়ছি, আমার মনে আছে ডেভিডসনে পড়ছিলাম থার্ড ইয়ারে থাকতে। থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে আমাদেরকে পড়াইছিল এটা। আচ্ছা ঠিক আছে, তোমরা এটা গুগল করে দেখে নিও, গুগলের মধ্যে চাপ দিবা, গুগল করে দেখে নিবা আর জেনে নিবা, আর জেনে আমাকে নেক্সট ক্লাসে বলবা, বুঝছো? এটা পড়া থাকবে যে জিনিসটা কি জিনিস, কিটো অ্যাসিডোসিস কি আর নন কিটোটিক হাইপারঅসমোটিক কোমাটা কি জিনিস, এগুলো পড়ে একটু দেখে আসবা। ইয়ার থেকে গুগল করলেই তো এখন সব গুগলে বের হয়ে যায়, বিশাল কথাবার্তা। তারপরে শর্টকাট করে জেনে আসবা কি জিনিসটা। দেখবো। এখন হচ্ছে কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস। কি কি কমপ্লিকেশন হয় ডায়াবেটিস মেলাইটাস? ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন হয় এন্ড ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন হয় আর ইনফেকশন হয়। তোমাদেরকে মাইক্রো মিন্স হচ্ছে যে ছোট ছোট ভেসেল গুলো, ব্লাড ভেসেল গুলো, ছোট একদম ছোট ছোট ব্লাড ভেসেল গুলো হচ্ছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। আর একটা হচ্ছে ম্যাক্রোভাস্কুলার, একটু লার্জ সাইজের ভেসেল গুলোতে যেগুলোতে হয় সেগুলো হচ্ছে ম্যাক্রোভাস্কুলার। মাইক্রো এন্ড ম্যাক্রো। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের কারণে কি কি হতে পারে? ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখের যে ভেসেল গুলো আছে যেগুলো অনেক ছোট ছোট ব্লাড ভেসেল আছে ওগুলো ইফেক্ট করে, ওগুলো হলে রেটিনা নষ্ট হয়ে যায়, রেটিনাপ্যাথি হয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করে। ওকে, এরপর আছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথির মধ্যে কিডনি ইফেক্ট করে, ডায়াবেটিক কিডনির মধ্যে যে ছোট ছোট ভেসেল গুলো আছে ওগুলোকে ইফেক্ট করে ডায়াবেটিস, তখন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করে। ডায়াবেটিক নিউরোপ্যাথি, নিউরোপ্যাথি মানে তো বুঝতেছো, নিউরো মানে হচ্ছে ব্রেনের মধ্যে যে ছোট ব্লাড ভেসেল গুলো আছে ওগুলো ইফেক্ট করবে। ডায়াবেটিক ব্রেনের মধ্যে না, এটা পুরো বডিতেই হইতে পারে। যে ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে কি হয়, ডায়াবেটিস ফুড গুলো হয় না, ডায়াবেটিক ফুড কেন হয়? পায়ের মধ্যে পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে, পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে ডায়াবেটিসের কারণে। তখন যদি পায়ে ইনফেকশন হয়, পায়ে যদি কোনো ব্যথাও পায়, পায়ে যদি একদম একটা পিনপ্রিকও হয়, তাও মানে ওরা বুঝতে পারে না। ডায়াবেটিক পেশেন্টরা তাদের নিউরোপ্যাথির কারণে তারা বুঝতে পারে না যে পায়ে কি অবস্থা। তখন আস্তে আস্তে ইনফেকশনটা বেড়ে যায়, ইনফেকশনটা বেড়ে যেতে যেতে ওখানে ডায়াবেটিক ফুট হয়ে যায়, গ্যাংগ্রিন হয়ে যায়, পরে দেখা যায় যে পাটা একদম অ্যাম্পুটেট করে ফেলে দিতে হয়। এটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে হয়, পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে। তাহলে আমরা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে আমরা কি কি পেলাম? ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, আর হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। এগুলো হচ্ছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। এরপর আসো
ম্যাক্রোভাস্কুলার, ম্যাক্রো মানে একটু বড় সাইজ, একটু লার্জ সাইজের ভেসেলগুলোর কি কি কমপ্লিকেশন হয়? মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, সেরিব্রোভাস্কুলার ডিজিজ হয়, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়, সেক্সুয়াল ডিসফাংশন হয়। এগুলো হচ্ছে যে ম্যাক্রোভাস্কুলার। ম্যাক্রোভাস্কুলারের মধ্যে তাহলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেরিব্রোভাস্কুলার ডিজিজ। সেরিব্রোভাস্কুলার ডিজিজটা হচ্ছে যে সেরিব্রোভাস্কুলার তো বুঝতেছো, ব্রেনের মধ্যে যে ব্লাড ভেসেল গুলো আছে ওগুলোর মধ্যে একটা ডিজিজ হয় যেগুলোর কারণে স্ট্রোক হয়ে যায়, মানুষের স্ট্রোক হয়ে যায়। মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানে হচ্ছে এমআই হয়, এমআই হয়, স্ট্রোক হয়। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এটা ওই পেরিফেরাল নিউরোপ্যাথির মতোই ডেভেলপ করে। আর সেক্সুয়াল ডিসফাংশন হয়। এছাড়া মাইক্রোভাস্কুলার আর ম্যাক্রোভাস্কুলার ছাড়াও আরেকটা কমপ্লিকেশন হয়, একটা হচ্ছে ইনফেকশন। ইনফেকশনের মধ্যে কি হয়? Diabetes patients are suspicious to infection of the skin, respiratory tract and kidney. তাহলে কোথায় কোথায় ইনফেকশন হয়? স্কিন ইনফেকশন বেশি হয়, স্কিনের মধ্যে, বিশেষ করে পায়ের স্কিনের মধ্যে বেশি ইনফেকশন হয়। তাহলে ডায়াবেটিক পেশেন্টের স্কিন ইনফেকশন খুবই কমন, রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন অনেক কমন, আর কিডনি ইনফেকশন অনেক কমন। তাহলে এগুলো হচ্ছে দিস আর দ্য কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস। এরপর আমরা পড়াবো এডিএ অর হু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ডায়াবেটিস মেলাইটাস। এডিএ মানে হচ্ছে যে আমেরিকান ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশন, আর WHO তো জানো, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ডায়াবেটিস মেলাইটাস। এটা একটা রিটেন কোশ্চেন, এই রিটেন কোশ্চেনও আসে, আবার ভাইভাতেও আসে। এটা ম্যাডাম, তোমাদের নাসরিন ম্যাডাম, আমাদের ম্যাডামের, আমাদের যে জিলু স্যারের বইতে আছে ওখান থেকে পড়তে মানা করছে, এটা রবিন্স থেকে পড়তে বলছে। এই জিনিসটা আমি রবিন্স থেকে লিখছি, রবিন্সে যেভাবে আছে ওভাবে করে বলার চেষ্টা করবা। আর এখানে কিছু কথাবার্তা অ্যাড করতে বলছে, আর ম্যাডাম দেখো এই পেজটা ম্যাডামই অ্যাড করতে বলছে যে এই বই থেকে দেখে নিবা, এটা সবাই রবিন্স থেকে পড়বা। যদিও আমি এখানে তুলে রাখছি, কিন্তু তোমরা সবাই রবিন্স, সবার কাছে তো রবিন্স আছে, রবিন্স থেকে পড়বা। জি ম্যাম আছে। হ্যাঁ, রবিন্স থেকে পড়বা এটা, কারণ ম্যাডামে তোমাদের অনেক যারা স্যারের, জিলু স্যারের বই থেকে বলছে যে এটা হয় না, জিলু স্যারের বইটা অ্যাকসেপ্ট করতেছে না। আরো এখানে রবিন্সে আরো কিছু কথাবার্তা আছে নিচে দিয়ে, ওই কথাবার্তাগুলো ম্যাডামে বলতেছে লাগবে এগুলো, সেই জন্য ম্যাডাম বলছে এটা রেফারেন্সটা এখানে লিখে দিতে, যাতে তোমরা বইটা খুলো আর বই থেকে পড়ো সবাই। আচ্ছা, তাহলে এডিএ আর হু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ডায়াবেটিস মেলাইটাস। তাহলে ডায়াবেটিস বলতে হলে কতগুলো, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন আর হু কতগুলো ক্রাইটেরিয়া দিছে যে ডায়াবেটিস কাদেরকে বলবা তুমি। কোনো পেশেন্টের যদি এই প্যারামিটারগুলো এরকম হয় তাহলে আমরা তাদেরকে বলবো যে তার ডায়াবেটিস হয়েছে, নাহলে বলবো যে তার ডায়াবেটিস হয়নি বা ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্স টেন্স হয়েছে, তার ডায়াবেটিস হয়নি বা হয়েছে, তাহলে আমরা এই ক্রাইটেরিয়া দ্বারা বলতে পারি। তাহলে কি আছে? তাহলে প্রথম আছে যে একটা পেশেন্টের যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজ যদি 126 মিলিগ্রাম পার ডিএল ইকুইভ্যালেন্ট অর মোর দেন অর ইকুইভ্যালেন্ট 126 মিলিগ্রাম পার ডিএল হয়, অথবা 7 মিলিমোর পার ডিএল পার লিটার, 7 মিলিমোর পার লিটার সমান হয়, অথবা তার চেয়ে বেশি হয়, সমান, ইকুয়াল আর মোর দেন হয়। তাহলে ইকুয়াল আর মোর দেন কি? ফাস্টিং ব্লাড গ্লুকোজ যদি 126 গ্রাম পার ডিএল ইকুয়াল আর মোর দেন হয়, তখন আমরা তাকে বলবো ডায়াবেটিস হয়েছে একটা পেশেন্টের। তাহলে তার এই 4টা প্যারামিটার আমার প্রথমে দেখতে হবে। প্রথমে ব্লাড সুগার, এটা দেখবো, তারপর র্যান্ডম প্লাজমা গ্লুকোজ কত হবে, র্যান্ডম প্লাজমা সুগার, র্যান্ডম ফাস্টিং না, অথবা টুয়ার গ্লুকোজ লোডও না, র্যান্ডমলি যেটা ব্লাডের মধ্যে গ্লুকোজ কতটুকু আমরা দেখবো, ইকুয়াল আর মোর দেন 200 মিলিগ্রাম পার ডিএল, ইকুয়াল আর মোর দেন 200 মিলিগ্রাম পার ডিএল যদি হয়, অথবা 11.1 মিলিমোর পার লিটার সমান অথবা তার চেয়ে বেশি হয়, তাহলে আমরা বলবো যে তার ডায়াবেটিস হয়েছে। তারপরে 2 আওয়ার প্লাজমা গ্লুকোজ কতটুকু পাবো আমরা, 200 equal or more than 200 equal or more than 200 gram per DL during an oral glucose tolerance test। তাহলে একটা পেশেন্টকে 75 গ্রামের একটা গ্লুকোজ খাওয়ানোর পরে, তারপর 2 ঘন্টা পরে আমরা তার গ্লুকোজটা দেখবো, প্লাজমা গ্লুকোজটা দেখবো। তাহলে একটা পেশেন্টকে উইথ এ লোডিং ডোজ অফ 75 গ্রাম, একটা পেশেন্টকে প্রথমে
70 গ্রাম অফ গ্লুকোজ খাওয়াবো, গ্লুকোজ খাওয়ার পর 2 ঘন্টা পরে তার আমরা প্লাজমা সুগারটা যদি কতটুক হয় 200 এর সমান বা 200 এর চেয়ে বেশি গ্রাম পার ডিএল হয়, তাহলে আমরা তাকে বলবো তার ডায়াবেটিস হয়েছে। তারপর আরেকটা হচ্ছে যে গ্লাইকেটেড হিমোগ্লোবিন যদি অথবা হিমোগ্লোবিন A1C লেভেল যদি ইকুয়াল আর মোর দেন 6.5% হয়, তখন তাকে আমরা বলবো ডায়াবেটিস হয়েছে। তাহলে এগুলো হচ্ছে প্যারামিটার, এগুলো যেভাবে আছে এভাবে মুখস্থ করবা, মুখস্থ করে এভাবে বলার চেষ্টা করবা, কারণ এগুলো একদম ওরা হু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এটা রবিনস আছে, তো এটা কিছুদিন পর অবশ্য চেঞ্জ হয়, ডেভিডসনে আরেক রকম আছে, কিন্তু আমাদের ম্যাডাম বলছে রবিনসের এটাই পড়তে, রবিনসের যেটা আছে তোমরা রবিনসের ওটাই দেখবা, ওটাই বলবা, ঠিক আছে? তাহলে এই কথাটা বলার পর যদি এটা রিটার্ন কোশ্চেন আসে, এটা বলার পর এই কথাগুলোও বলতে হবে। তাহলে কি হবে? অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট উইথ 2 ডায়াগনস্টিক টেস্ট আর রিকোয়ার্ড টু কনফার্ম দ্য ডায়াবেটিস। তাহলে একটা অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট যার সিমটম গুলো ডায়াবেটিসের সিমটম গুলো নাই, তাহলে তার 2টা পরীক্ষা করতে হবে। একটা পরীক্ষা করে তুমি ডায়াগনোস করতে পারবে না, তাহলে তার 2টা পরীক্ষা করতে হবে। 2 ডায়াগনস্টিক টেস্ট আর রিকোয়ার্ড টু কনফার্ম দ্য ডায়াবেটিস। তাহলে 2টা পরীক্ষা করে তাকে বুঝতে হবে যে তার ডায়াবেটিস হয়েছে কিনা। তাহলে এটা হচ্ছে যে অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে। আরেকটা কথা আছে যে অল টেস্ট এক্সেপ্ট দ্য র্যান্ডম ব্লাড সুগার টেস্ট ইন এ পেশেন্ট উইথ ক্লাসিক্যাল হাইপারগ্লাইসেমিক সাইন, যার শুধু ক্লাসিক্যাল হাইপারগ্লাইসেমিক সাইন আছে তার ক্ষেত্রে কি করতে হবে? যার যে পেশেন্টের ক্লাসিক্যাল হাইপারগ্লাইসেমিক সাইন আছে তার ক্ষেত্রে কি করতে হবে? all test, 2-3টা টেস্টই except the random blood sugar test in a patient with classical hyperglycemic sign need to be repeated. তাহলে রিপিট করতে হবে, তাহলে ওই র্যান্ডমটা ছাড়া আর বাকি টেস্টগুলো রিপিট করতে হবে। and confirm on a separated day, অন্য একটা দিনে রিপিট করে তাহলে কনফার্ম করতে হবে। কনফার্ম on a separated day, 2 দিনে পরীক্ষা করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে একদিন যদি অনেক বেশি আসে আর একদিন যদি অনেক কম আসে, তাহলে কোনটা করবা, কোনটা ধরবা? যেটা বেশি আসছে। এটা অনেক সময় এরকম ভাইভাতে জিজ্ঞেস করে যে ঠিক আছে আমরা দুইটা টেস্ট করলাম, একটাতে আমার কথা বোঝা যাচ্ছে ইনসান? জি ম্যাম বোঝা যাচ্ছে। হ্যাঁ, যদি ধরো এরকম হলো যে আমরা টেস্ট করলাম, একটাতে অনেক বেশি কম আসছে একটা পেশেন্টের, অনেক সবগুলো টেস্ট সবগুলো লেভেলই অনেক কম আসছে, আরটাতে অনেক বেশি আসছে, তাহলে আমরা কোনটা ধরবো? এরকম অনেক সময় ভাইভাতে স্যাররা জিজ্ঞেস করে। তাহলে তোমরা কোনটা ধরবে? যেটা বেশি আসছে আমরা ওটাই নিব, ঠিক আছে? তাহলে সব অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা 2টা টেস্ট করে দেখব, 2টা টেস্ট করে যেটা বেশি আসছে ওটাই ধরবো, এবং 2টা টেস্ট করে আমরা ডায়াগনোসটা কনফার্ম করব। একটা করলে হবে না, একটাতে বেশি আসলে তাহলে আমরা আরেকটা করে দেখব। তাহলে 2টা টেস্ট করতে হবে। আর যাদের ক্লাসিক হাইপারগ্লাইসেমিক সাইন আছে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে র্যান্ডম ব্লাড সুগার ছাড়া যে পরীক্ষাগুলো আছে ওগুলো সবগুলো সেপারেটেড ডেতে রিপিট করতে হবে, বুঝছো? তাহলে এগুলো সেপারেটেড ডেতে আবার রিপিট করতে হবে ইন পেশেন্ট উইথ ক্লাসিক্যাল হাইপারগ্লাইসেমিক সাইন। পেশেন্ট যারা আছে ক্লাসিক হাইপারগ্লাইসেমিক সাইন ওয়ালা পেশেন্টদের ক্ষেত্রে সব পরীক্ষাগুলো আবার রিপিট করতে হবে এক্সেপ্ট দ্য র্যান্ডম ব্লাড সুগার। রিপিট অ্যান্ড কনফার্ম অন এ সেপারেটেড ডে, অন্য একটা দিনে কনফার্ম করে নিতে হবে। রবিনস এর নিচে আরো অনেক কথাবার্তা আছে, ওগুলো একটু পড়ে নিবা তোমরা, কারণ ম্যাডাম তো ওগুলো কথাগুলো মনে হয় শুনতে যাচ্ছিল যে স্ট্রেসফুল, ওখানে আরো আছে কি স্ট্রেসফুল কন্ডিশনে যদি থাকে পেশেন্ট, অ্যাকিউট স্ট্রেসফুল কন্ডিশনে, তাহলে তার সব ব্লাড গ্লুকোজ লেভেল এমনিতেই বাড়তি থাকে। তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করব? তখন কি আমরা ডায়াবেটিস টেস্ট করলে ডায়াবেটিস পেলে হবে না, তার আমাদের অপেক্ষা করতে হবে। যদি একটা পেশেন্ট ডায়াবেটিস প্রেগনেন্ট থাকে, অথবা যদি তার একটা অ্যাক্সিডেন্ট হয়, তার যদি একটা অপারেশন হয়, তার যদি বার্ন হয়, ট্রমা হয়, ইনজুরি হয়, কোনো কিছু যদি অ্যাকিউট স্ট্রেসফুল কন্ডিশনে সে থাকে, তাহলে কি করতে হবে? অনেক স্ট্রেসফুল কন্ডিশনে যদি থাকে, তাহলে ওই সময় যদি তার ডায়াবেটিস টেস্ট করে, তাহলে তার ডায়াবেটিস পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য তার ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে, তার অ্যাকিউট স্ট্রেসফুল কন্ডিশনটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে ডায়াবেটিস টেস্টটা আবার করতে হবে। তারপর করে
তারপর ডায়াবেটিস আছে কিনা ওটা টেস্ট করে দেখতে হবে। যদি স্ট্রেসফুল কন্ডিশনের পরেও তার ডায়াবেটিস থাকে, তার এই লেভেলগুলো বেশি থাকে, তাহলে বুঝতে হবে তার ডায়াবেটিস আছে। আর যদি গ্লুকোজ লেভেল যদি নরমাল হয়ে যাবে তাহলে বুঝতে হবে তার স্ট্রেসের জন্যই তার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তি ছিল। এই কথাগুলো রবিনসে আছে, একটু পড়ে নেবা। এই যে এই ক্রাইটেরিয়ার পরে নিচে দিয়ে আছে, এগুলো যারা ভালো নাম্বার পেতে চাও তারা এইগুলো লেখার পর ওগুলো লিখলে নাম্বার বেশি পাবা। রিটার্ন কোশ্চেন, এগুলো রিটার্নে জিজ্ঞেস করবে। আবার ভাইভাতেও ম্যাডাম স্যাররা অনেক সময় এই কথাগুলো খুঁটায় খুঁটায় জানতে চায় যে কি বুঝছো তুমি এটা দ্বারা, তাহলে দুইটা কখন করবা, একটা তো অনেক বেশি আসলে একটা তো অনেক কম আসলে কি করবা, স্ট্রেসফুল কন্ডিশনে থাকলে ডায়াবেটিস আসলে কি করবা। এগুলো যারা এক্সটার্নাল আসে তারা এগুলো খুঁটাই খুঁটাই জিজ্ঞেস করে, তুমি বুঝছো কিনা ব্যাপারগুলো, বুঝো না এই জিনিসগুলা বুঝার জন্য। ওকে, এরপর হচ্ছে যে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটা তোমাদের অবজেক্টিভ নাই, আমি তারপরেও পড়াচ্ছি কারণ এগুলো অনেক সময় ভাইভাতে স্যাররা ম্যাডামরা জিজ্ঞেস করে, যারা এক্সটার্নালরা আসে তারা জিজ্ঞেস করে। ওকে, তাহলে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টটা কি জিনিস? ওজিটিটা হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটা কখন করব, কাদেরকে করব? ইন্ডিকেশন আছে হচ্ছে ডায়াগনোসিস দ্য ডায়াবেটিস মেলাইটাস। তাহলে আমরা ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা দেখার জন্য ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টটা করব। তাহলে এটা আর কাদেরকে করব? ডায়াগনোস পেশেন্ট উইথ ইম্পেয়ার ফাস্টিং গ্লাইসেমিয়া আছে কিনা, ইম্পেয়ার ফাস্টিং গ্লাইসেমিয়া আছে কিনা দেখার জন্য করব। তারপর আর কাদের করব? প্রেগন্যান্ট ওমেন এন্ড পোস্টপার্টাম পিরিয়ডে করব, প্রেগন্যান্ট ওমেনদের করব আর পোস্টপার্টাম পিরিয়ডে করব। ইন পেশেন্ট উইথ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস যদি থাকে তখন আমরা এই পেশেন্টদের প্রেগন্যান্ট ওমেনদের এটা করে দেখব, প্রেগন্যান্ট ওমেন এন্ড পোস্টপার্টাম পিরিয়ডে করে দেখব। প্রসিডিওরটা জানা লাগবে, প্রসিডিওর জানা লাগবে। আর তোমাদের স্যারের বই আসে না, স্যারের বইতে খুলো 500 নাম্বার 500 পেজে খুলো, 500 পেজে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টটা আছে। ওখানে প্রিপারেশন, প্রসিডিওর, ইন্টারপ্রিটেশন সবগুলো আছে, ওখান থেকে একটু দেখে নেবা। এগুলো আসলে তোমাদের অবজেক্টিভ না থাকলেও আমি পড়াচ্ছি, কারণ হচ্ছে যে অনেক সময় এই কথাগুলো তুমি ডায়াবেটিস পড়ালাম আর ওজিটিডি পড়ালাম না, এটা কেমন দেখাচ্ছিল, এই জন্য আমি এটা জাস্ট তোমরা ভাইভাতে আসলে যেন জিজ্ঞেস করলে অথবা আইটেমে জিজ্ঞেস করলে, ম্যাডাম জিজ্ঞেস করলে বলতে পারো যে না আমাদেরকে পড়াইছে, অবজেক্টিভ না থাকলেও আমি পড়াচ্ছি। তাহলে প্রসিডিওরটা কি? ওজিটিডি এর প্রসিডিওর, এগুলো হচ্ছে ইন্ডিকেশন। ইন্ডিকেশন কি? তাহলে ডায়াবেটিস আছে কিনা দেখার জন্য করব। তারপরে ইম্পেয়ার ফাস্টিং গ্লাইসেমিয়া আছে কিনা দেখার জন্য করব। তারপরে প্রেগন্যান্ট ওমেনদের করব অথবা পোস্টপার্টাম পিরিয়ডে করব ইন জেস্টেশন আর ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টদের ক্ষেত্রে। তারপর প্রসিডিওর হচ্ছে যে একটা পেশেন্টের প্রথমে ফাস্টিং ব্লাড স্যাম্পল কালেক্টেড বাই ভেনিপাংচার। প্রথমে ফাস্টিং একটা পেশেন্টের আমরা ব্লাড নিয়ে নিব, তারপর তাকে 75 গ্রাম অফ গ্লুকোজ দিব খাওয়ার জন্য। গিভ পেশেন্ট 75 গ্রাম গ্লুকোজ টু ইট। তাহলে তাকে 5 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে 75 গ্রাম গ্লুকোজ খাওয়াই দিতে হবে। তো পেশেন্ট শুড কনজিউম দ্য গ্লুকোজ লোড উইদিন 5 মিনিটস। 5 মিনিটসের মধ্যে তাড়াতাড়ি করে তাকে 75 গ্রামস অফ গ্লুকোজ খাওয়াই দিতে হবে। তাহলে প্রথমে আমরা ব্লাড ফাস্টিং একটা পেশেন্টের ক্ষেত্রে ফাস্টিং পেশেন্টের থেকে আমরা ব্লাড নিয়ে নিব। ব্লাড নেওয়ার পর তাকে আমরা 75 গ্রাম, এটা গ্রাম হবে, এটা মিলিগ্রাম না, এটা 75 গ্রাম অফ গ্লুকোজ খাওয়াই দিব। তাড়াতাড়ি করে 5 মিনিটের মধ্যে তাকে গ্লুকোজ লোডটা খাওয়াই দিতে হবে। এরপরে আমরা সেকেন্ড একটা ব্লাড স্যাম্পল নিব, ইজ টেকেন আফটার 2 আওয়ার অর এভরি 30 মিনিটস ইন্টারভ্যাল ফর 2 আওয়ার্স। তাহলে এটার মানে কি 2 ঘন্টা পরে নিব অথবা এভরি 30 মিনিট পর পর, এভরি 30 মিনিট পর পর আমরা নিতে থাকবো, কয়েকটা স্যাম্পল নেব। এখানে বলছে 2টা স্যাম্পল নেওয়ার কথা প্রথমে, অথবা বলছে যে কয়েকটা স্যাম্পল নেওয়ার কথা বলছে। তাহলে আমরা তাহলে তার থেকে আমরা 2টা স্যাম্পলও নিতে পারি অথবা 30 মিনিট পর পর 2 ঘন্টার পর্যন্ত তার স্যাম্পল নিতে থাকতে পারি। তাহলে দুইভাবে নেওয়া যায়। তাহলে কি করব? 2 স্যাম্পল ইজ টেকেন, 2টা স্যাম্পল নিলেব আফটার 2 আওয়ার্স। প্রথমে সেকেন্ড স্যাম্পলটা যেটা প্রথম তো ফাস্টিং নিলাম, তারপর সেকেন্ডটা 2 ঘন্টা পরে নিতে পারি অথবা আধা ঘন্টা পর পর আমরা 2 ঘন্টা পর্যন্ত নিতে পারি। এরপর আমরা সেকেন্ড স্যাম্পল নিলাম, এরপর আমরা ইউরিন এক্সামিন অল ইউরিন স্যাম্পল ফর ফাস্টিং একটা ইউরিন নিব, এরপরে 2 ঘন্টা পর একটা ইউরিন নিব। এভাবে করে আমরা ইউরিন গুলো নিব, ইউরিন নিয়ে ইউরিনের মধ্যে সুগার আছে কিনা ওটা দেখব। তারপর ইফ এনি, তাহলে তার ওই পেশেন্ট যদি
ইফ এনি গ্লুকোজ বমি করে দেয়, ওই পেশেন্ট যদি বমি করে দেয় তাহলে ইফ এনি গ্লুকোজ ইজ লস বাই ভমিটিং টেস্ট শুড বি ডিসকন্টিনিউয়াস, তাহলে বমি করে দিলে তাহলে পরীক্ষাটা হবে না, পরীক্ষাটা বমি করে দিলে হবে না, কারণ তাকে আবার পরীক্ষাটা রিপিট করতে হবে, কারণ গ্লুকোজটা তো বের হয়ে গেল, গ্লুকোজ বের হয়ে গেলে টেস্টটা ডিসকন্টিনিউ করতে হবে এবং অন্য আরেকদিন টেস্টটা করতে হবে। এটা হলো ওজিটিটির প্রসিডিওর। ওজিটিটির জন্য অনেকগুলো প্রিপারেশনও লাগে, প্রিপারেশনটা তোমার স্যারের বইতে 500 পেজের দাগে না, ওখানে থেকে পড়ে নিবা। ইন্টারপ্রিটেশনও স্যারের বইতে আছে। এছাড়া এখানে স্যারের বইতে 501 নাম্বার পেজ, বই খুলো না, সবাই বই খুলেছ? সবার কাছে বই আছে না? দিলু স্যারের বইটা সবাই, জি ম্যাম আছে। খুলছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে 501 নাম্বার পেজে দেখো যে গ্লাইকেটেড হিমোগ্লোবিন, ওই জিনিসটা একটু দাগে রাখো। স্যাররা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ গ্লাইকেটেড হিমোগ্লোবিন, আবার অনেক সময় গ্লাইকেটেড হিমোগ্লোবিনের উপরে আছে দেখো হাইপারগ্লাইসিমিয়া সিন গ্লাইকোসুরিয়া, ওই জিনিসটা কি জিনিস এটাও একটু দেখে নেবে। এগুলো কতগুলো ইম্পর্টেন্ট কথাবার্তা যেগুলো আমাদের অবজেক্টিভে নাই, কিন্তু আমাদের তারপরে স্যাররা জিজ্ঞেস করতে পারে যে তোমাদেরকে অবজেক্টিভে না এই জন্য জিজ্ঞেস করবে না, এটা তো নাও হতে পারে, কারণ এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তাহলে আমরা হাইপারগ্লাইসিমিয়া সিন গ্লাইকোসুরিয়াটা কি জিনিস, এটা হচ্ছে যে প্লাজমা গ্লুকোজ ইজ অ্যাবভ দ্য নরমাল রেনাল থ্রেশহোল্ড লেভেল, ব্লাডের মধ্যে গ্লুকোজটা থাকবে যে নরমালের চেয়ে উপরে, কিন্তু ইউরিনে কোনো গ্লুকোজ আসবে না। এটা কেন হবে বুঝছো ব্যাপারটা? প্লাজমাতে গ্লুকোজ অনেক বেশি, একটা ডায়াবেটিক্স পেশেন্টের ব্লাডের মধ্যে প্লাজমার মধ্যে অনেক বেশি গ্লুকোজ আছে, কিন্তু ইউরিনে আসতেছে না। কেন আসতেছে না? কারণ রেনাল থ্রেশহোল্ড তার বেড়ে গেছে। এটাকেই বলে, এটা অনেকদিন আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাটাইস যদি থাকে তাহলে এটা হতে পারে হাইপারগ্লাইসিমিয়া সিন গ্লাইকোসুরিয়া। এটা হচ্ছে যে হাইপারগ্লাইসিমিয়া সিন গ্লাইকোসুরিয়া, কারণ অনেকদিন আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাটাইস যদি থাকে তাহলে তার কি হয়, রেনাল থ্রেশহোল্ড লেভেলটা উপরে উঠে যায়। রেনাল থ্রেশহোল্ড লেভেলটা উপরে উঠে যাওয়ার কারণে তার ব্লাডের, তার ইউরিনের মধ্যে কোনো গ্লুকোজ আসে না। তার ব্লাডের মধ্যে অনেক গ্লুকোজ, প্লাজমাতে অনেক গ্লুকোজ থাকবে, কিন্তু ইউরিনে আসবে না। ইউরিনে আসবে না কারণ রেনাল থ্রেশহোল্ড অনেক বেড়ে গেছে। এটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া সিন গ্লাইকোসুরিয়া। আর গ্লাইকোলাইটেড হিমোগ্লোবিনটা কি জিনিস? এটা হচ্ছে যে নরমালি আমাদের যে অ্যাডাল্ট হিমোগ্লোবিনটা থাকে, এটার সাথে অনেক সময় গ্লুকোজ বাইন্ড করে। এটা যখন এটার সাথে অ্যাডাল্ট হিমোগ্লোবিনের সাথে গ্লুকোজটা বাইন্ড করে তখন তাকে বলে গ্লাইকেটেড হিমোগ্লোবিন। গ্লাইকেটেড হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন A1C, এটাকে আবার A1CO বলে। তাহলে গ্লাইকেটেড হিমোগ্লোবিনটা দ্বারা আমরা কি বুঝি? 120 দিনের গ্লাইসেমিক কন্ট্রোলটা বোঝা যায়। অনেকদিন ধরে দেখো না, আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে আছে ADAN হু ডায়াবেটিক ক্রাইটেরিয়ার মধ্যেও আছে গ্লাইকোসাইটেড হিমোগ্লোবিন নরমাল কত থাকবে 6 টু, নরমালি এটা নরমালি থাকতে পারে 6 to 7% নরমালি থাকে, 6 to 7% নরমালি থাকে, কিন্তু যখন ডায়াবেটিস হয় তখন তাদের এটা আরো বেড়ে যায়, 10% এর বেশি গেলে পুয়ার ডায়াবেটিক কন্ট্রোল বোঝানো হয়। তাহলে এটা 120 দিনের ডায়াবেটিস কন্ট্রোলটা আমরা বুঝতে পারি এটা দ্বারা। নরমালি আমাদের ব্লাডের মধ্যে যে অ্যাডাল্ট হিমোগ্লোবিনটা থাকে ওটা নরমালি হিমোগ্লোবিনটা গ্লুকোজের সাথে বাইন্ড করে, তাহলে 6 to 7% কিন্তু নরমালি থাকে। কোনো কারণে যদি এটা বেড়ে যায় তখন বুঝতে হবে তার ডায়াবেটিস হয়েছে। এটা দ্বারা আমরা একটা সিনারিও বোঝা যায় যে 120 দিনে তার ডায়াবেটিস কন্ট্রোল। 120 দিন কেন? আরবিসি লাইফ এক্সপায়ার হচ্ছে যে 120 দিন। তোমাকে যদি জিজ্ঞেস করে যে হ্যাঁ ঠিক আছে 120 দিনে কেন বুঝবা কন্ট্রোলটা কেমনে বুঝবা, 120 দিন কেন, তাহলে আরবিসি লাইফ এক্সপায়ারই হচ্ছে 120 দিন। এই জন্য 120 দিনের মধ্যে যে তার গ্লাইসেমিক যে কন্ট্রোলটা আছে ওটা বোঝার জন্য আমরা গ্লাইকেটেড হিমোগ্লোবিনটা করে থাকি। তাহলে তার নরমালি 6 to 7% যদি থাকে গ্লাইকেটেড হিমোগ্লোবিন তাহলে এটা নরমাল। আর গুড গ্লাইসেমিক কন্ট্রোল মানে হচ্ছে 7 to 8%, মডারেট গ্লাইসেমিক কন্ট্রোল মানে হচ্ছে যে 8 to 10%।
I don't know. আমার কথা শোনা যাচ্ছে? ইনসান, আচ্ছা ম্যাম, কিন্তু ম্যাম স্ক্রিন শেয়ার হয় নাই। সাবিনা, সুলতানা, নেহা সবাইকে অ্যাকসেপ্ট কর।